Namaskar, welcome to the #1 season 8 special partner Cucina Small Appliances. চলার পথে বাধা অনেক, তবু একার হাতে লড়াই। এই মঞ্চে মুক্ত কণ্ঠে করি তাদের বড়াই। এই মঞ্চে দাঁড়িয়ে দিদিদের কথা শুনতে, তাদের সম্মান জানাতে, কুর্নিশ করতে আমার নিজের খুব গর্ব হয় এবং তারা তারই যোগ্য। আজকের পর্বেও আলাপ করব, গল্প শুনবো সেই রকমই চারজন দিদির। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন সোমা মণ্ডল। নমস্কার দিদি, আমি সোনামুখী থেকে আসছি। দেয়ালে পিঠ থেকে গেলে যেমন ঘুরে দাঁড়াতে হয়, সেরকম আমার জীবনে যে ঘুরে দাঁড়ানোর কাহিনী আপনাকে আমি জানাতে এসেছি। শুনবো আপনার গল্প সমাজ। প্রিয়াঙ্কা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি অশোকনগর থেকে এসেছি। দিদি নম্বর 1 আমাকে শিখিয়েছে 10 বছর ধরে জীবন যুদ্ধে সংগ্রাম করে কিভাবে দাঁড়াতে হয়, এবং সেই গল্পই আমি সবার সাথে করতে এসেছি। ওকে, নিশ্চয়ই তোমার কথা শুনবো প্রিয়াঙ্কা। এরপর আছে অত্রিকর। নমস্কার দিদি, আমি ত্রিবেণী থেকে আসছি। ম্যাকবেথের একটা লাইন আছে, আই অ্যাম ইন ব্লাড স্টেপড ইন সো ফর দ্যাট শুড আই ওয়েট নো মোর রিটার্নিং ওয়্যার অ্যাজ টিডিয়াস অ্যাজ গো ওভার। মানে ম্যাকবেথ রক্ত নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, এপারে গেলেও ওকে যতটা পরিশ্রম করতে হবে, ওপারে গেলেও ততটাই সমান পরিশ্রম। আমার ঘটনাটা অনেকটা এই পরিস্থিতির মতন। কোথায় মিল, কিভাবে মিল, সেই গল্পই তোমার সাথে আজকে করব। শুনবো অত্রি তোমার গল্প। এরপর আছে অর্পিতা ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি এসেছি মেজিয়ার তারাপুর নামে ছোট্ট একটা গ্রাম থেকে। কথাই বলে না যে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পরিপূরক। আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য কিভাবে আজ নিজের জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, এবং আমি আমার সাপোর্টের দ্বারা, জেদের দ্বারা কিভাবে আমার হাজব্যান্ডকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আর সেই গল্পই তোমার সঙ্গে আমি এই মঞ্চে করব। শুনবো। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেবে জয়তে। সোমা, তোমার সাথে একটু কথা বলি। দেয়ালে পিঠ থেকে গেছিল কোনো এক সময় জীবনের, হ্যাঁ, কিভাবে ঘুরে দাঁড়ালে? আমরা 3 ভাই বোন, মধ্যবিত্ত ঘরে ফ্যামিলির মেয়ে আমি। খুব ভালোভাবে আমাদের দিন কাটছিল। এরপর মাধ্যমিক পাশ করি। পাশ করার পর বাবা মাকে বিয়ে দিয়ে দেয়। খুব ভালো ঘরে বিয়ে হয় আমার, সুখে সংসার করছিলাম। 2011 সালে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ করবে বলে চাকুলিয়া গিয়েছিল। ওখান থেকে ফেরার পথে 4 জনের স্পট ডেট হয়ে যায়। আমার স্বামীর সঙ্গে যিনি ছিলেন 2 জন বন্ধু আর ড্রাইভার। তখন আমার মেয়ে 3 বছরের, আর আমার ছেলে তখন 6 পেরিয়ে 7-এ পড়েছে। তখন আমার পায়ের মাটি সরে যায় দিদি। আমি চিন্তা করতে পারছিলাম না আমি কি করব। 3 দিনে কাজ ছেড়েছি, 4 দিনের মধ্যে কিন্তু আমার মার্কেটে বেরোতে হয়েছে। শোক কি জিনিস দিদি, আমি কিচ্ছু মানে শোক ভেতরে অন্তরে আছে, কিন্তু করতে পারছিলাম না। আমাকে ব্যবসার জন্য সংঘর্ষ করতে হয়। শুধু 2টো ছেলের মুখ চেয়ে দিদি আমাকে মনে করেছে যে আমাকে ছেলেগুলোকে মানুষ করতে হবে, কারণ আমি ছাড়া ওদের আর কেউ নেই দিদি। কিসের ব্যবসা ছিল? আমাদের ডিটারজেন্টের ব্যবসা। আচ্ছা। সুপার পাওয়ার চাকুলিয়া বাটি সাবান, মানে গাড়ি করে আসতো, ওগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে হতো। আচ্ছা। তখন আমার কিছু আত্মীয় স্বজন এই ব্যবসাটা নেবার প্রচণ্ড চেষ্টা করেছিল, কিন্তু আমি রুখে দাঁড়িয়েছিলাম সেই সময় দিদি। আমি বলেছিলাম আমি আমার স্বামীর ব্যবসা করব, আমি কারুকে আমার স্বামীর ব্যবসা দেবো না। আমার যিনি মালিক, মানে আমি ডিস্ট্রিবিউটারে কাজ করি, উনি আমাকে প্রথমে ভরসা করেননি, কিন্তু আমার মনের জোর দেখে উনি বলেছিলেন ঠিক আছে আমি তোমাকে দেবো। উনি আমাকে দিয়েছিলেন। লরি করে দিদি মাল আসতো। এরপর দিদি আমি তো কিচ্ছু জানতাম না, ব্যবসা সম্বন্ধে কোনো আইডিয়াই আমার ছিল না। আমার যে 4 জন লেবার ছিল প্রচণ্ড দিদি সাহায্য করেছে। ওরা না থাকলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। তখন ট্রাকে ওঠা কী জিনিস তাও জানতাম না। তারপর আস্তে আস্তে দিদি আমাকে ট্রাকে উঠে মাল দিতে যেতে হয়। অনেক বদনামও সহ্য করতে হয়েছে তার জন্য, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু দিদি ওই 2টো ছেলে মেয়ের মুখ চেয়ে আমি কারোর কথা কান দিইনি দিদি। ঘরে গৃহবধূ ছিলাম, গৃহবধূ থেকে বাইরে সমাজটাকে দেখলাম, বাইরে মানুষের সঙ্গে কথাবার্তা সব কিছুই বলতে শুরু করলাম। আর দোকানদার দিদি আমাকে প্রচণ্ড হেল্প করেছে। এইভাবে দিদি আস্তে আস্তে আমার দিন যায়। ছেলেকে আমি ভালো স্কুলে ভর্তি করি, মেয়েকে আমি আস্তে আস্তে মানুষ করি। আমার শাশুড়ি মা আমার সঙ্গেই থাকেন। মোটামুটি আমরা সুখে সংসার ঘর করছি দিদি। একা একজন মহিলা এত পুরুষকে নিয়ে কাজ করা
তোমার কথা মানানো শোনানো, তাদের সঙ্গে কথা বলা? দিদি তখন মনের জোরটা আর আপনার দিদি অনুপ্রেরণা এত আমাকে মুগ্ধ করেছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি বেরোতাম বাড়ি থেকে সকাল 6টার মধ্যে বেরিয়ে যেতাম। কোথায় যেতে? মেজিয়া, মালিয়ারা, পখন্না, আসুরে, নানা রকম জায়গা আছে। সেখানে আমি ধরুন হেবির মোড়ে গিয়ে দাঁড়ালাম, হেবির মোড়ে গিয়ে লরি দাঁড়িয়ে রইলো, ওখানে যে আমি চেপে গেলাম লরিতে। আচ্ছা। চাপার পরে ওখান থেকে চলে গেলাম মেজিয়া। হ্যাঁ। মেজিয়াতে মাল নামানো হলো। হ্যাঁ। ওখানে ধরুন 100 বস্তা কেউ নিল, কেউ 50 বস্তা নিল। ও যারা তোমার মাল কিনবে? হ্যাঁ হ্যাঁ, দোকানদাররা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আবার চলে গেলাম হয়তো মালিয়ারা। ওই লরির মধ্যে সব মাল ঠাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বড় লরি। ওটাই তোমার কাজ, সব জায়গায় জায়গায় মালটা নামানো? হ্যাঁ 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 দিদি, হ্যাঁ হ্যাঁ, ওটাই তোমার বর করতেন? ওটাই, হ্যাঁ, আমার ব্যবহার করতেন। এবার আস্তে আস্তে পুরো সকাল 6টায় বেরিয়ে দিদি বিকেল 5টায় ঘর ঢুকতাম। আর বাচ্চারা কার কাছে থাকতো? বাচ্চারা আমার মায়ের কাছে থাকতো। এখন ছেলে আমার 10-এ পড়ছে, এসছে, ওখানে আছে। আচ্ছা, আর মেয়ে? মেয়ে বাড়িতেই পড়াশোনা করে, বাড়িতেই থাকে। তা মেয়েকে স্কুলে পাঠাওনি? না, ওখানে আমাদের সেরকম স্কুল নেই দিদি। মেয়ের কি প্রবলেম? মেয়ে হাঁটাচলাটা করতে পারে না দিদি। ও, ওর বাবা থাকতে ভেলোরে গিয়ে চিকিৎসা করানো, তখন তো আমি ব্যায়াম ট্যায়ামগুলো করাতে পারতাম। এবার দিদি ব্যবসার দিকে মন দিতে গিয়ে ওর দিকে লোকের কাছে ইয়েতে মানে দুদিকে পাচ্ছিলাম না দিদি। তো মেয়েকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করোনি? হ্যাঁ করেছি দিদি, আমি ভেলোরে যেতে পারিনি, কিন্তু কলকাতায় নিয়ে এসে দেখিয়েছি। তখন ডাক্তাররা কি বললেন? ডাক্তাররা একটা কথাই বলছিলেন যে এগুলো ভালো হওয়ার নয়। কি প্রবলেম কি মেয়ের? প্রবলেম বলতে ওর গ্রোথ তো হয়নি দিদি, আর খায় প্রচন্ড অল্প। তো গ্রোথ হয়নি বলেই কি পায়ে স্ট্রেংথ পায় না হাঁটার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। হাতটাও আস্তে আস্তে মানে আস্তে আস্তে পুরো শরীরটা টানতে শুরু করেছে। কথা টথা বলতে পারেননি? কথা বলতে পারে দিদি। আচ্ছা। মানে ও তো শুধু বলতো আন্টির কাছে যাও মা, আন্টির কাছে যাও, মানে ও প্রচন্ড আপনাকে ভালোবাসে। ওই বলতো মা তুমি কখন যাবে, তুমি কখন যাবে, ওখানে তোমাকে আমি দেখবো আন্টির সাথে। মানে ওর জন্যই দিদি আমার এখানে আসে আজকে। জীবনের প্রত্যেক মুহূর্তে লড়াই, হ্যাঁ সোমা? হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ। যে এত কিছু ঘটনা জীবনে ঘটে যাওয়ার পরেও তুমি আজকে এখানে দাঁড়িয়ে এত মনের জোরে সবাইকে দাঁড় করিয়েছো জীবনে। সব থেকে বড় কথা, ছেলেকে মানুষ করেছো, আজকে এত বড় হয়েছে ছেলে। ছেলে বোঝে মা কতটা কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ, বোঝে দিদি। ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এবং তোমার এই ব্যবসার যেন হাল ধরে। ঠিক, ঠিক। এর থেকেও বড় হতে হবে। ঠিক ঠিক। ভালো থেকো। ঠিক, নমস্কার দিদি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে হাতে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরে একটা কলা ছাড়াতে হবে। কলা যেন ভেঙে না যায়, কলাটা গোটা থাকতে হবে। যে সবার আগে ছাড়াবে সে 20 পয়েন্টস আর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 প্রথমে খেলবে সোমা। স্টার্ট। এবার ধরো। কলা ভেঙে যাবে, সাবধান। হয়ে গেছে, আরেকটা নাও। কলাটা পেটে রাখ, কলাটা পেটে রাখ, পেটে রেখে ছাড়ো। কোথায় যাচ্ছেন? তিন মিনিট টাইম, 3 মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে, নাহলে কিন্তু পয়েন্ট দেওয়া যাবে না। টাইম আপ। সরি সোমা, হলো না। দেখা যাক বাকিরা কি করে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। অত্রি, এবার তোমার সাথে একটা গল্প করি, বলো তোমার কথা। দিদি, আমার ছোটবেলাটা শুরু হয়েছিল আরও যেরকম 5টা ছেলের হয়, মানে জন্মগতভাবে আমি একজন পুরুষ হয়ে জন্মেছিলাম এবং আমাকে বলা হয় ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ।
যত বড় হচ্ছি কোথাও একটা এটা বুঝতে পারতাম যে আমার শখ বা আমার আহ্লাদটা আর 5 জনের মতন নয়, কিন্তু আমি যে আলাদা সেটা আমি বুঝিনি। আমার পাশের মানুষগুলো প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছে আমি আলাদা নই। যখন ধরো পাড়ায় কোনো ছেলেরা খেলতে গেছি, সব ছেলেরা তারস্বরে চিৎকার করেছে হাফ লেডিস বলে। এরকম করে পড়াশোনাও চলছিল। হ্যাঁ, আমার একটা প্লাস পয়েন্ট ছিল দ্যাট আই নেভার স্টুড সেকেন্ড ইন মাই এন্টায়ার লাইফ। স্কুলেও যথেষ্ট স্যারেদের সাপোর্ট ছিল। 8, 9, 10 অবধি ভালো ছিল। 10-এ আমার খুব ভালো রেজাল্ট হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি 80% মার্কস পাই, তারপর সায়েন্স নিয়ে ভর্তি হই। আমাদের স্কুলটার পর থেকে কোয়েড হয়। সমস্যা এখান থেকে শুরু হয়। এখানে যেটা হতো, ছেলেরা একটা গ্রুপ হয়ে যায়, মেয়েরা একটা গ্রুপ। আমি কোন গ্রুপে যাব ঠিক করতে পারি না, কারণ কেউই আমাকে সেইভাবে গ্রহণ করতো না। স্কুলটা সেইভাবে কাটলো। কলেজ লাইফে কোনো বন্ধু ছিল না। কলেজে যেতাম, বন্ধুদের হাসি ঠাট্টা টিটকারি, একটা সময় পর আমি সরে এলাম, কারোর সাথে থাকতাম না, যতটুকু পারতাম পড়তাম। তো এগুলো চলতে চলতে আমার গ্র্যাজুয়েশন শেষ হলো। আমি মাস্টার্সের জন্য ভর্তি হলাম, ইংলিশ অনার্সই ছিল আমার গ্র্যাজুয়েশনে। একদিন এর ব্যাচ থেকে আমি পড়ে আসছি, ট্রেনের মধ্যে আমার অনেক সহপাঠীরা মিলে আমাকে র্যাগিং করে, আমাকে ল্যাং মেরে ফেলে দেয়, এবং খুব অবাক করা বিষয় ছিল প্রত্যেকে হাসতে থাকে, একজনও সেই ঘটনার প্রতিবাদ করেনি। আমি বাড়িতে এসে মাকে বললাম আমি আর কলেজ বা ইউনিভার্সিটি যাব না, বাড়িতেই পড়বো। কিন্তু জীবন তো সেরকমভাবে কাটে না। তারপর কলকাতার একটি নামী সংস্থায় আমি কম্পিটিটিভ পড়ার জন্য অ্যাডমিশন নিই। ওটা পড়তে পড়তে 7-8 মাস পরে আমি বিভিন্ন পরীক্ষা দিতে শুরু করি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টেট, কৃষি প্রযুক্তি সহায়ক, স্টেট ব্যাংক পিও, স্টেট ব্যাংক ক্লার্ক, তো এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিই। তুমি কি কখনো বাবা মার সাথে বসে আলোচনা করেছো? না, তখনও বলিনি, কারণ তখন আমার ধারণাতেও ছিল ছেলে মেয়ে বাদ দিয়ে এমন কিছু একটা হয় যাদের আমরা সিগনালে দেখি, আর সেটাকে আমি ভয় পেতাম। কারণ আমি জানতাম সেটা হলে আমি কারোর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো না। তো এরকম চলতে চলতে আমার একটি চাকরি হয় 2014 সালে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাথমিক স্কুলে। প্রথম স্কুলে যখন আমি যাই তখনও কিন্তু 2014-এ সুপ্রিম কোর্ট আমাদের জন্য কোনো জাজমেন্ট দেয়নি। 27শে জানুয়ারি আমি জয়েন করি। তো তখনও আমি সমাজের চোখে পুরুষ পোশাক পরি। তারপর যেটা হয়, পুরুষ পোশাক পরলেও কোথাও তো ভেতরের সত্তাকে লুকোনো যাবে না, সেটা বেরোতো। আমার আবভাব, চালচলন, টিচাররা মিলে আমাকে র্যাগিং করা শুরু করে। প্রথম স্কুল চলে যায়, দ্বিতীয় স্কুল চলে যায়, এর মধ্যে আমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও পাশ করে যাই। সেখানেও ইন্টারভিউ প্যানেলে গিয়ে আমি দেখি, মানে ফর্ম ফিল আপ একটা করতে হতো, সেখানেও মেল ফিমেল। আমি কিন্তু পরীক্ষাটায় পাশ করি। আমি জেনারেল কাস্ট, কোনো রিজার্ভেশন ছাড়া খুব ভালো নম্বর পাই। তো আমি তখন অফিসে গিয়ে বলি আমাকে একটু ইন্টারভিউটায় বসতে দিন, আই ডোন্ট ওয়ান্ট এনি রিজার্ভেশন। যদিও 2014 ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয়, সেখানে আমাদের রিজার্ভেশনেরও কথা বলা হয়, কিন্তু আমি কোনো রিজার্ভেশন চাইনি। তো সেই খবরটা প্রথম একটি সংবাদপত্রে বেরোয়। এই প্রথম সবাই জানতে পারে যে আমার ভেতরে একটা এরকম সত্তা আছে। তারপর আমাদের যেটা মেডিকেল প্রসেস থাকে, লেজার বলো, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলো, HRT, সেগুলো আমার শুরু হতে থাকে। তৃতীয় স্কুলে যখন আমি যাই দিদি, এটা ছিল আমার শাপে বর। আমি কিন্তু আগের দুটো স্কুল থেকে ডিসক্রিমিনেশনের কারণে তৃতীয় স্কুলে আসি। এই স্কুলটা আইরনিক্যালি আরও গ্রামে ছিল, তো আমি ধরে নিয়েছিলাম এটাতে আরও খারাপ অভিজ্ঞতা হবে। তখন আই ওয়াজ স্ট্যান্ডিং ফিঙ্গার্স ক্রসড, কে বাচ্চারা কি বলে। তখনও আমার কিচ্ছু ট্রানজিশন হয়নি, জাস্ট মেয়েদের পোশাক পরে গেছি। ভাবতেই পারছো হাউ হরিবল ইট ওয়াজ, কি ভয়ঙ্কর সিচুয়েশন। বাচ্চারা জাস্ট একটা মুহূর্তের জন্য থমকে গিয়ে বলে গুড মর্নিং ম্যাম। সেই দিন ছিল আমার অন্তরাত্মার আসল পরিচয়ের দিন। কোইন্সিডেন্টালি এই স্কুলের টিচারদের, আমি যতটা ভেবেছিলাম গ্রাম হবে, পরিবেশটা আরও হয়তো এরা আরোই বোঝেন না, পুরো উল্টো হয়। এরা প্রথম দিন আমাকে এত ভালো করে ওয়েলকাম করে। এই এরিয়ায় যেখানে আমি চাকরি করি, কুন্তিঘাটের রামনগর প্রাথমিক বিদ্যালয়, সেখানকার বাচ্চার মায়েরা, বাচ্চার বাবারা, ঠাকুমা দিদিমা, যারা অনেক আগের প্রজন্ম, যারা জেন্ডার শব্দটার সাথেই পরিচিত নন, তারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন। তো বর্তমানে আমি কিছুদিন পর আমার WBCS পরীক্ষা আছে, IAS পরীক্ষা আছে, এখন আপাতত সেগুলোর দিকেই ফোকাস করছি। আর এই জার্নির মধ্যে যখন মা বাবাকে জানিয়েছিলাম, প্রথমটা তো মা বাবার মেনে নিতে একটু অসুবিধা হয়, কিন্তু পুরো প্রসেসটাই খুব অবাক করা। আমার মা বাবা, আমার পাড়ার কাকিমা এসছে, আমার মা এসছে, তারা সবাই আমাকে খুব সাপোর্ট করেন, কাছে টেনে নেন। এই জার্নিটার মধ্যে আমার আরেকজনের কথাও না বললে না, যার সাথে আমার সম্পর্ক হয়,
তো আমি ভেবেছিলাম প্রথমে তার বাড়ির লোক কীভাবে নেবে। সে কিন্তু প্রথমে বলেনি অত্রিকর স্কুলে পড়ায়, অত্রিকর এই কাজগুলো পড়েছে। সে খালি বলেছিল অত্রি একজন ট্রান্সজেন্ডার মানুষ, আমি তাকে ভালোবাসি। তার বাবা মা আমাকে দেখতে আসে। ফাইনালি আমাদের সব বিয়ে থাওয়া প্রায় ঠিকঠাক, একটু জাস্ট সেটেল হওয়ার জন্য সবাই সময় নিচ্ছি। তো জার্নিটা এখনও অবধি এইভাবেই চলছে। বাহ, খুব ভালো। এবং সে প্রত্যেকটা ফেজে, আজও সে এখানেই এসছে, মানে প্রত্যেকটা দিন আমার পাশে দাঁড়িয়ে থাকে। খুব ভালো। আর তোমার আইএএস এর পড়াশোনাটা কত দূরে গেলো? আইএএস এর পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু সেলফ স্টাডি করে এবার WBCS আইএএস দুটোতে আবার বসছে এই বছর। আমি চাই দরজাটা খুললে যেন দেখতে পাওয়া যায় যে অত্রিকর বসে আছে আইএএস অফিসারের সিটে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আলাপ হয়ে, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। তুমি তোমার এই কথা দিয়ে সবাইকে বুঝিয়ে দিলে, সবাইকে জানালে যে তুমি কাউর থেকে কোনো অংশে পিছিয়ে নাও, কম নাও। তুমি আরও জীবনে অনেক বড় হও। স্টার্ট। হড়বড় করবে না, ভেঙে না যায়, আরামসে করো। ঠিক ঠিক ঠিক, আস্তে 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 এই সাইড থেকে, এই সাইড থেকে। খুব ভালো, খুব ভালো। চলো 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 চলো, আরামসে। ইয়েস। এবার আর হড়বড় করার দরকার নেই, আরামসে করো। চিল্কাটা ওখানে ফেলো, ওখানে আরেকটা চিল্কা আছে, ওটা বার করো। রাইট, হলো তো? অত্রি টাইম 1 মিনিট 34 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। প্রিয়াঙ্কা, এবার তোমার সাথে একটুখানি গল্প করি। দিদি, আমার শৈশব কাটে নেপালে। ক্লাস 3 অবধি নেপালে ছিলাম। তুমি নেপালেই জন্ম তোমার? জন্ম এখানে, কিন্তু বাবার কর্মসূত্রে নেপালে ছিলাম। আচ্ছা। তো যখন ক্লাস 3-তে উঠি, তখন আমার ঠাম্মা অসুস্থ হয়ে পড়েন এই অশোকনগরের বাড়িতে। তো সেই সময় আমার বাবা আগে পিছিয়ে না ভেবে, আমাদের ভবিষ্যতের কথা কোনো কিছুই চিন্তা না করে, মায়ের কথা ভেবে ওখানেই চাকরিতে রিজাইন দিয়ে চলে আসেন আমাদেরকে নিয়ে। কারণ আমার ঠাম্মাকে দেখার মতো সেই সময় কেউ ছিল না। ওনার বয়স তখন যথেষ্ট হয়েছিল। তো কিছুদিন বাদে উনি এক্সপায়ার করে যান। তো সেই সময় যখন চাকরিতে আবার ওখানে চেষ্টা করেন, তো ওখানে আর হয় না। তো ফির এখানে রিটার্ন চলে আসেন উনি। তো তারপর থেকেই আমাদের অভাবের সংসার শুরু হয়ে যায়। তো যেইটুকুনি পুঁজি ছিল, সেই টাকা দিয়ে বাবা হাতের কাজ জানতেন। তো জুয়েলারি বক্সেরই পার্ট কাটার এক মেশিন কেনেন। তো সেই মেশিনে উনি জুয়েলারি বক্স কাটা শুরু করেন। কিন্তু তাতে যে আয় হয়, তাতে সংসার চলে না। তাতে সংসার চলে না। মানে নুন আনতে পান্তা ফোড়াবার মতো অবস্থা হয়। আজ আছে তো কাল নেই, এমনও দিন গেছে বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান। আমার এক ছোট বোন আছে। ক্লাস 8 থেকে আমি টিউশনি স্টার্ট করি, প্রচুর টিউশনি করি। যেই পয়সা ইনকাম হয় তাতে নিজের টিউশনির মাস্টারের মাইনা দিই, চেষ্টা করি বোনেরটা দেওয়ার। তো সেই সময় থেকেই স্থির করে নিই যে আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, যে করে হোক। তারপরে এই করে মাধ্যমিক পাশ করি, 68% নাম্বার নিই, ফার্স্ট ডিভিশনে লেটার পেয়ে পাশ করি। 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করি। গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে মাস্টার্স ভর্তি হই। কিন্তু মাস্টার্সের সাথে সাথে কম্পিটিটিভ এক্সাম SSC দিতে থাকি। একটা সিটের জন্যও আমি অনেক দূরে দূরে পরীক্ষা দিতে গেছি। পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে আমি পরীক্ষা দিইনি। বারবার ফেল হয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে সবসময় একটাই জিনিস, রবার্ট ক্রুসের সেই ছোটোবেলার গল্পটা মাথায় ছিল যে মাকড়সা যতবার ওঠে আবার পড়ে যায়, আবার একটু ওঠে আবার পড়ে যায়, কিন্তু এক সময় সে ঠিক সেটা কভার করে যায়। তো সেটাকে সবসময় মনে প্রাণে মানে বিশ্বাস করতাম যে আমি ঠিক দাঁড়াবো। তারপর আলটিমেটলি পুলিশের এরকম এই রিক্রুটমেন্টের অ্যাড বেরোয় পেপারে, তখন আমি সেটা ফিল আপ করি। এবং মানে সেই সময়টা আমার লাস্ট স্টেজ, 27-28 বছর হয়ে গেছে, আর চাকরির বয়স নেই আমার হাতে।
যে করে হোক আমি দৌড়াতে কিন্তু পারি না, লোকে আমাকে দেখে ভাবে যে না, আমি খুব ভালো দৌড়াতে পারবো। সেই সময় থেকে আমি চেষ্টা করলাম, ভোর 4টায় উঠে মাঠে যেতাম। 28 বছরের মেয়ে, ওই এলাকায় ভাবে যে এত বড় মেয়ে রাস্তায় মাঠে হাঁটছে, রাস্তায়ও দৌড়েছি, মাঠে দৌড়েছে, অনেকেই হাসতো আমাকে নিয়ে, আমার পেছনে আশেপাশের অনেকেই। তারপর কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, বিকেলে আবার টিউশন করছি, মানে ভীষণ পরিশ্রম। এবং তারপর বলে ভগবান সহায় থাকলে সব হয়। আলটিমেটলি আমি এই মাঠের দৌড় ক্লিয়ার করি এবং রিটেন পরীক্ষায় পাশ করি, ইন্টারভিউ ক্লিয়ার করি। ইন্টারভিউতে আমার নর্থে র্যাঙ্ক হয়েছিল 6th এবং আমি নিজের পায়ে আজকে দাঁড়িয়েছি বা আমার মুখে আমার হাসি ফুটেছে। কত বছর হয়ে গেল ওই পুলিশের কাজে? এই 5 বছর হয়ে গেল দিদি। কোন থানায় পোস্টেড? বিধাননগর কমিশনার অফিসে পোস্টিং, মানে আমার অফিসিয়াল কাজ। আর বাবা মা এখন কোথায় আছেন? বাবা মা রয়েছে অশোকনগরে, বাবা মা এসছেন, আমার একটি ছোট বাচ্চা ছেলে হয়েছে, আমার হাজবেন্ড এসছে, বোন এসছে। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, জীবনে প্রচুর লড়াই করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। অনেকেই বলে পয়সা দিয়ে চাকরি হয়, ঘুষ দিয়ে চাকরি, একদম ফালতু কথা। সৎ চেষ্টা থাকলে প্রত্যেকটা মেয়ে নিজের, আর মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো দরকার। নিশ্চয়ই। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, বাবা মাকে খুব ভালো রাখবে। থ্যাংক ইউ। স্টার্ট। এইটুকুকে কাজে লাগানো। একদম এবার টানো। একটা সাইডটাকে ছাড়ো, তাহলে অন্যগুলো সব ফটাফট বেরিয়ে আসো। আস্তে করে বার করবে সেটে। টাইম অনেক আছে, ভাঙে না যেন কলা। টানো টানো, কলার খোসাটাকে টানো, দুটো আঙ্গুল দিয়ে টানো। এই দুটো আঙ্গুলকে কাছে লাগাও, এই বড় আঙ্গুলটার সাথে ওটা দেবে। প্রিয়াঙ্কা টাইম 1 মিনিট 38 সেকেন্ড। অর্পিতা, নিজে প্রতিষ্ঠিত হয়েছো, তার সাথে হাজবেন্ডকেও প্রতিষ্ঠিত করেছো। হ্যাঁ দিদি, শুনি তোমার কথা। ছোটবেলা থেকে মা বাবা ভাই এই তিনজনকে নিয়ে ছোট্ট সংসার আমাদের। বাবা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কিন্তু যখন ছোট ছিলাম দিদি বুঝতে তো পারতাম না যে বাবার কি কষ্টটা। ছোট্ট একটা দোকান মেজিয়ার বুকে বাবার, সারা দিন পরিশ্রম করতো বাবা। এমনকি মাকে দেখতাম সারাদিন কাজের পর মা সন্ধেবেলায় টিউশন পড়ায়, এভাবে আমাদের পড়াশোনা খরচা চালাচ্ছে ভাইয়ের আমার। যখন গ্র্যাজুয়েশনে গেলাম, এমন অনেক দিন গেছে যে মাকে অন্যের বাড়িতে পয়সা নিয়ে এসে আমাকে কলেজ পাঠাতে হয়েছে। সেদিন আমার উপলব্ধি একটা এলো যে হ্যাঁ, অবস্থা খুবই খারাপ আমাদের, আমাকে দাঁড়াতে হবে বাবার পাশে। অনেকে তো বলে দিদি যে ছেলে হলে ছেলেরা বাবার পাশে দাঁড়ায়, আমার দৃঢ় সংকল্প ছিল আমি মেয়ে হয়ে বাবার পাশে দাঁড়াবো। সেদিন থেকে আমি শুরু করলাম আমার আরেকটা যুদ্ধ, আমি টিউশন পড়াতে শুরু করলাম বাড়িতে। আমার একজন গৃহশিক্ষক, তিনি আমাকে একদিন, তখন 3rd ইয়ারে পড়ি, তিনি আমাকে খোঁজ খবর দেন যে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত অফিসে স্টাফ নিয়োগ হচ্ছে MGNRGS প্রকল্পে, তুমি অ্যাপ্লাই করো। আমি স্যারের প্রচেষ্টায় আমি অ্যাপ্লাই করি। ঈশ্বরের আশীর্বাদে দিদি ওই চাকরিটা আমি পেয়ে যাই, কন্ট্রাকচুয়াল জব। কিন্তু ওই প্রথম চাকরির প্রথম বেতন যখন আমি আমার বাবার হাতে এসে দিতে পেরেছি, আমার গর্বে বুকটা ফুলে উঠেছে যে আমি আজ বাবার পাশে মেয়ে হয়ে দাঁড়িয়েছি। ওই চাকরি করতে করতে আমার একজনের সঙ্গে আলাপ হয়, আলাপের পর বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয় দিদি। ও ওই সার্ভিসেই ছিল, কিন্তু সার্ভিসটা তো ধরো খুবই অল্প বেতনের চাকরি। আমরা দুজনেই সংকল্পবদ্ধ হলাম যে আমরা একে অপরের পাশে থেকে আমরা একে অপরকে দাঁড় করাবো এবং আমরা নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হব। আমরা চাকরি পরীক্ষায় ফর্ম ফিল আপ করা শুরু করলাম, পরীক্ষা দিতে থাকলাম, একে অপরের সঙ্গে পড়াশোনা করলাম, গ্রুপ স্টাডি করে পড়াশোনা করতাম। তারপর দিদি অনেক পরীক্ষা দিয়েছি। 2014 সালে আমি প্রাইমারি টিচারের চাকরিটি পাই। আমার খুব আনন্দ করেই বিয়েটা হয়। ও কিন্তু ওই আগের চাকরিতেই থাকে। বিয়ের পর একটা বিপর্যয় আসে আমাদের জীবনে, ওর হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ও পড়াশোনা করতো, পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো চাকরি হচ্ছে না। ওইভাবে হয়তো মেন্টালি প্রেশার নিতে ও এমন অসুস্থ হয়ে পড়ে দিদি, টানা 20 দিন ও
ওর চোখে কোনো ঘুম নেই, ওর 15 কেজি ওয়েট লস হয়ে যায়। আমি স্থির করলাম দিদি যে আমি ওকে এই ডিপ্রেশনটা থেকে বার করে নিয়ে আসবো, ওকে আমি দাঁড় করাবো। সেই সময় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার বিজ্ঞপ্তি বের হয়। আমি ওকে বললাম তুমি পরীক্ষা দাও। ওকে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করালাম। আমি সাপোর্ট দিতাম যে না তোমাকে পড়তে হবে, তোমাকে বেরিয়ে আসতে হবে দিদি, এটাই আমার ছিল জেদ। 2019-এর এই 11 নভেম্বর ও হাই স্কুলের টিচার রূপে সুপ্রতিষ্ঠিত হয়েছে দিদি। বাহ, আমি প্রাইমারি টিচার হয়ে ওকে যে আমি হাই স্কুলের টিচার রূপে প্রতিষ্ঠা করতে পেরেছি, এটাই আমার জীবনের একটা বড় পাওয়া। নিশ্চয়ই। ও এসেছে এখানে। কোথায়? ভেরি গুড, কনগ্রাচুলেশনস। খুব ভালো থেকো অর্পিতা, দুজনে মিলে একসাথে কাজকর্ম নিয়ে সংসার নিয়ে খুব ভালো করে কাটাও। থ্যাংক ইউ দিদি। স্টার্ট। এমন ভাই ছাড়াবে না যে প্রথমেই ছিলকাটা বেরিয়ে আসবে। যেটা যেটা বেরোচ্ছে ধরে টেনে দাও, এরকমভাবে বুড়ো আঙুলটা দিয়ে এটা দিয়ে ধরো। না না না, হয়নি, কলটা ভেঙে গেছে বাবা, আটটা নাও। ভেরি গুড, চলো হয়ে গেছে, এবার বাকি হাফটা করে নাও। হ্যাঁ এই তো, চলো বার করো। ভেরি গুড। ভেরি গুড, চলো চলো, আগে আগে এগুলো তোলো, সবকটা তোলো, ছিলকাগুলো তোলো, ওই ছিলকাটা তোলো, রাখো। এবার কলাটাকে নাও, দিয়ে প্লেটে রাখো। ইয়েস, ডান। অর্পিতার টাইম, কাঁটায় 2 মিনিট 55 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অত্রি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অর্পিতা 10 পয়েন্টস। অত্রির পছন্দ এয়ার ফ্রায়ার, প্রিয়াঙ্কার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অর্পিতার পছন্দ 7-in-1 সোফা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে অমন। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে। আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, সেই ছবিখান নষ্ট করে কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গানের কথা অনুযায়ী একজনে রং মাখলে অন্যজন কি করে? বলো সোমা। ছবি আঁকে। একজনে Five ছবি আঁকে এক মনে ওই অমন, সঙ্গে প্রেসার কুকার। বসে বসে। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলবো না। প্রিয়াঙ্কা। ওলে ও মুকালা মুকাবিলা লাইলা ও লাইলা। আগে 5 পয়েন্টস প্রিয়াঙ্কা, সঙ্গে টোস্টার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার। পরপর অনেকগুলো শব্দ আসবে স্ক্রিনে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। দেখো
বলো ও 3 একটু বসো, চলে যেও না। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, হায় না, হায় না না। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। গান অনুযায়ী কি সুন্দর বলা হয়েছে? বলো সোমা। তোমার মুখটা কি সুন্দর, মুখটা। তোমার মুখটা 5 পয়েন্টস। সঙ্গে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। देखा जो तुझे यार दिल में बजी गिटार, छलका आंखों से प्यार दिल में बजी गिटार, छा रहा कैसा ये नशा रे, आ रहा जीने का मजा रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे। গান অনুযায়ী গিটার কোথায় বাজে? বলো প্রিয়াঙ্কা। দিল মে। तुझे यार दिल में 5 পয়েন্টস। সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। 5টা প্রশ্ন শেষ। থ্যাংক ইউ জোজো। आ रहा जीने का मजा रे। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আপনারা জানেন যে জি বাংলা বিগত 20 বছর ধরে আপনাদের সকলের সামনে নিয়ে এসেছে একের পর এক নতুন অনুষ্ঠান। বিভিন্ন সময় বিভিন্ন মেগা সিরিয়াল আলোড়ন তুলেছে চারিদিকে, নতুন নতুন গল্প, চিন্তা ভাবনা। ঠিক সেই রকমই একটি সিরিয়াল জি বাংলার পর্দায় আসতে চলেছে, ফিরকি। মা মেয়ের অসাধারণ এক মানবিক গল্প, এবং আমার দৃঢ় বিশ্বাস এই সিরিয়াল সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে অনেকটাই। সেই ধারাবাহিকেরই কিছু মানুষ আজকে আমার মঞ্চে স্পেশাল গেস্ট। আলাপ করিয়ে দিই আপনাদের সকলের সাথে। ছোট ফিরকি আছে, বাঁ পাশে রয়েছে ফিরকি, এবং আছে লক্ষ্মী। কেমন লাগছে বলো এখানে এসে তোমাদের? খুব ভালো লাগছে। মা আর আমি তোমার শো তো রেগুলার দেখে থাকি, আর তোমার সাথে দেখা করতে পেরে আজকে তো আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু বলতে চাই, কথায় আছে নারী জন্ম সার্থক হয় তার মাতৃত্বে, কিন্তু আমাদের মতো মানুষেরা যারা মনে প্রাণে নারী হওয়া সত্ত্বেও সন্তান লালন করতে পারে না তার শরীরে, কিন্তু আমরাও ঘর সংসার সন্তান সব কিছু স্বপ্ন দেখি, কিন্তু আমাদের সেই স্বপ্নই থেকে যায়। আমি খুব ভাগ্যবতী দিদি, আমি ফিরকির মা। পাত্রী কোথায়? কি নাম তোমার? ফিরকি। এ আবার কেমন নাম? না আসলে অনাথ তো। আমি অনাথ নই, আমার মা আমাকে ভালোবেসে এই নামটা দিয়েছে। মা? হ্যাঁ মা, কত কষ্ট করে দিন রাত এক করে শুধু আমার মুখে হাসি ফুটিয়েছে। আজ আমি যতটুকু, সবই আমার মায়ের জন্য। লজ্জা কেন পাচ্ছ? কি সুন্দর না আমার মা? আগে জানলে এই হিজড়ের বাড়িতে পা রাখতেন না কেন? আপনিও মা আর আমার মাও মা, তাহলে তফাৎটা কিসের? অনেক সংগ্রাম করে আমি আমার মেয়েকে একটা ভালো জায়গা দিতে পেরেছি। আমার মনে হয় মা এবং মেয়ের এই যে একটা মধুর সম্পর্কের কাহিনী, একটা সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে, এই আশা নিয়ে আমরা এসেছি। এবং 3রা ফেব্রুয়ারি মানে আজ থেকে, আজ রাত 9টা থেকে আপনারা সবাই দেখবেন ফিরকি। আমিও সবাইকে বলবো একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছে ফিরকি। সবাই আজকে থেকে ঠিক রাত 9টায় নিশ্চয়ই দেখবেন জি বাংলা এবং জি বাংলা এইচডিতে ফিরকি। ফিরকি
তোমার থেকে একটু শুনি, তোমার চরিত্রটা একদম অন্যরকম, তাই না কি? হ্যাঁ, একদমই অন্যরকম। যখন আমি ছোট ছিলাম, যখন আমার জন্ম হয়, সেই সময় আমি অনাথই ছিলাম। সমাজ আমাকে অনাথ বলে অবহেলা করেছিল। সেই সময় আমার মা আমাকে খুবই যত্ন করে আমাকে তার বুকে টেনে নিয়েছিল এবং সেখান থেকেই মা আমাকে মানুষ করে তুলেছিল। সমাজের অনেক রকম ঝড়ঝাপটাকে দূরে সরিয়ে মা তার নিজের সংগ্রাম করে সে আমাকে আজকে বড় করে তুলেছে। সেই জার্নিটাই আমাদের ধারাবাহিকের মাধ্যমেই বলতে আসছি। এই ধারাবাহিকের মাধ্যমে আমার মায়ের মতো যে সমস্ত সকল ব্যক্তিরা আছে এই সমাজে, যারা অবহেলিত, লাঞ্ছিত, তাদের প্রত্যেকের পাশে আমি দাঁড়াতে চাই। তারা যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। একদম, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই আমরা এই গল্পই করছিলাম অত্রির কাছ থেকে এবং শুনছিলাম অত্রিরও গল্প। অত্রি, তোমার কিন্তু আজ থেকে রাত্রি 9টায় দেখতেই হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফিরকির জন্য, 3 জনকে। এবার আমরা একটু খেলায় যাই। ফিরকি এবং লক্ষ্মী তোমাদের জন্য কার্ডের মধ্যে শব্দগুলো লিখে নিয়েছে, সেগুলো পড়ে শোনাবে। 1 মিনিট সময় পাবে শব্দগুলো গেস করতে হবে, ঠিক আছে? 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রথমে সমাধি। লরিতে যেতে যেতে মাল নিয়ে কি করো? জিক্কুনা কুনা 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 না, জিক্কুনা কুনা কুনা কুনা। স্টার্ট লক্ষ্মী। লরি। চকলেট। লরি। লরি লরি লরি। ফোড়ন। ফোড়ন। পটল। গলি। গলি। মালপত্র। মালপত্র। পরিশ্রম। পরিশ্রম। ভেরি গুড। গলি। গলি। কারখানা। গলি। 3টে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি একটু বলে দাও কোন দুটো পারেনি। ফোড়ন আর গলি। এবার প্রিয়াঙ্কাকে বলবে ফিরকি। থানায় বসে বসে কি ভাবো নিজের ব্যাপারে? পুলিশ তোমার চোরের প্রেমে পড়েছে। স্টার্ট ফিরকি। শান্তি। 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 ফুটপাত। ফুটপাত। টুপি। 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 উর্দি। কুস্তি। উর্দি। পাহারা। পাহারা। উর্দি। উর্দি। ভেরি গুড। হলো 5টাই শটে প্রিয়াঙ্কা 10 পয়েন্টস। অত্রিকে পড়ে শোনাবে লক্ষ্মী। সবাইকে কি বলো? देखे जरा कि इसमें कितना है दम। ভেরি গুড। হালুম। 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 ভালো। ভালো। আহ্লাদ। আহ্লাদ। ইচ্ছে। টিচার। ইচ্ছে। টিচার। রত্ন। রত্ন। 3টে পেরেছো, 6 পয়েন্টস অত্রি। বলে দাও কোন দুটো পারেনি। ইচ্ছে। আরেকটা পারোনি হচ্ছে রত্ন। 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 ফিরকিকে কেমন লাগছে? তোকে হেভি লাগছে। ভাব। 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 গাঢ় ছড়া। গাঢ় ছড়া। লাঞ্ছনা। ভর্তি। মস্তি। ভর্তি। মন্ত্রী। বিয়ে। বিয়ে। চাকরি। চাকরি। থাক। চাকরি। একটা পেরেছো, 2 পয়েন্ট। যেগুলো পারোনি শুনে নাও। ভাব। গাঢ় ছড়া। ভর্তি। চাকরি।
লক্ষ্মীর জন্য, ফিরকির জন্য আর বেবি ফিরকির জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ এবং তোমাদের এই ধারাবাহিকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো সবাইকে। আরো একবার মনে করে দিই, আজ ঠিক রাত 9টা থেকে মিস করবেন না ফিরকি, শুধুমাত্র জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে প্রিয়াঙ্কা, 10 পয়েন্টস। এসো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জন্য ইলেকট্রিক কেটল। সেকেন্ড পজিশনে দুজন, সোমা এবং অত্রি, দুজনেই 6 পয়েন্ট, দুজনেই এসো। অত্রির জন্য হ্যান্ড ব্লেন্ডার, সোমার জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। থার্ড পজিশনে অর্পিতা, 2 পয়েন্টস। এসো অর্পিতা। অর্পিতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তাল, হরিণ, খড়ম, প্রত্যেকটা শব্দ পরপর আছে, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো অর্পিতা। তারিখ। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো, যেটা পরির পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো সোমা। পরিপক্ক, পরিপূর্ণ আর পরিকল্পনা। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। ইতিহাসে জানা আছে বাঁশের বানায় তিতুমির, মুকুল যখন জাতিস্বর, রাজস্থানের জয়সলমের। এবার বলো অর্পিতা। কেল্লা। বোঝাও। ইতিহাসে জানা আছে, ইতিহাসে তিতুমিরের নাম পড়েছি আমরা। বাঁশের কেল্লা, মুকুল যখন জাতিস্বর, রাজস্থানের জয়সলমেরে কেল্লা। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু মেখে নিয়ে খাচ্ছি ভাত, শুধু তাতেই বাজিমা। ওপর নিচে ক্লু স্বপ্ন যেমন দেখতে চাই, দাম বাড়লেও শব্দ পাই। এবার বলো আলু সেদ্ধ, আকাশ ছোঁয়া। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। ছবি ক্লু শূন্যস্থান পূরণ করো। এবার বলো প্রিয়াঙ্কা। মাথায় ছাতা দে রে। ছাতা তো তয় আকার। ক যোগ হয়েছে তাই তোমার উত্তরটা ভুল, তাই জন্য -20। এইবার খেলবে অর্পিতা, অত্রি, সোমা। 20 পয়েন্টসের আনসার, পারলে ভুল করলে -10। এবার বলো অর্পিতা। কথায় কথা বাড়ে। 20 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওভেন। আজকে দিদি নাম্বার 1 অর্পিতা ভট্টাচার্য with 92 পয়েন্টস। সোমা তোমার মেমেন্টো, এটা অত্রি তোমার, প্রিয়াঙ্কার উইনারের ট্রফি অর্পিতার। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজ রাত 9টায় মিস করবেন না নতুন ধারাবাহিক ফিরকি। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।